আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা ৭১কে ২৪ দিয়ে প্রতিস্থাপনের মানে কি ছিল। আমার কাছে এসব ছিল দেশের ভেতর ঘাটে পথে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা, ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দেওয়া এবং তারপর একটি সাজানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতা দিতে দিতে বিদেশি চাপে তাদেরকে বিরোধী দলের বিপুল সংখ্যক আসন দিয়ে সংসদে পাঠানো, যেখানে বসে তারা প্রথম দিনই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জন্য শোক প্রস্তাব পাশ করিয়ে নিতে পারে। আর নেবে নাই বা কেন বলুন তো? আমার কাছে রিসেট বাটন মানে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দিয়ে সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের গলায় ঝুলিয়ে দেওয়া। এসব নিয়েই তো ২০২৬ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এসেছে, কি তাই না? গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জামায়াত ইসলামীর পুনরুজ্জীবন। যে দলটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যায় অংশ নিয়েছিল, সেই দলই এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন বাংলাদেশের দ্বিতীয় প্রধান দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে দলকে সন্ত্রাসী, ক্রিমিনাল, মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যার শীর্ষ ৫ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দল এখন নিজেকে শুধু পুনর্বাসিতই করেনি, বরং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ১৯৭১ সালের নির্মমতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোচ্চার, তখন খোদ বাংলাদেশে চলছে উল্টো রথযাত্রা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা কেবল একটি নথি নয়, বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের স্বীকৃতি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ১৯৭১ সালে অপারেশন সার্চ লাইটের নামে যা হয়েছিল তা গণহত্যা এবং একই হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামীকে বিচারের মুখোমুখি করা উচিত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো? ঠিক এই সময়েই বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের পরবর্তী অধ্যায়ে সেই জামায়াত ইসলামী রাজনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে বলে সবাই আনন্দিত। প্রবল দাপটের সঙ্গে তারা বাংলাদেশে রাজনীতি করছে। মার্কিন মুলুকে যখন হিন্দু অ্যাকশনের মতো সংগঠনগুলো ৭১-এর গণহত্যার বিচার এবং জামায়াতের নিষিদ্ধকরণ নিয়ে সরব, তখন ঢাকার রাজপথে এবং ক্ষমতার অলিন্দে ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকটকে প্রকট করে তুলেছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে দখলদার বাহিনী হিসাবে উল্লেখ করার ঘটনাটি এই নতুন বন্দোবস্তেরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটি প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌলিক চরিত্রটিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ বলার মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা হলো এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের চরিত্রটিকে ঝাপসা করে দেওয়া, বদলে দেওয়া। জাতীয় সংসদে ৭১-এর যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের ঘটনাটি এই বিকৃত রাজনীতির চূড়ান্ত নমুনা। যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল তাদের জন্য জাতীয় সংসদের শোক প্রস্তাব, ভাবুন একবার, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অবমাননা নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক ধরনের ঘোষণা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে তাও এই বৃহত্তর প্রকল্পের অংশ। ৩০ লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে আসলে সেই গণহত্যার ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ যুদ্ধের মাত্র ৪ মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় বহু লক্ষ মরেছে বলে লিখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় ৩০ লাখ শহীদের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটিকেই আওয়ামী বয়ান বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে চিত্র আপনার সামনে আসে তা হলো ৭১-এ যারা পরাজিত হয়েছিল
এখন তারা বিজয়ীর আসনে বসে আছে। এখন ৭১-এর খুনি রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য হয়ে সংসদ ভবন দখল করেছে। পাকিস্তানের হয়ে যারা যুদ্ধ করেছিল এখন তারা ইতিহাসের বিজয়ী। এই চেষ্টার একটি বড় অংশ হলো জামায়াত ইসলামের পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। মার্কিন কংগ্রেসে ৭১-এর গণহত্যার স্বীকৃতির প্রস্তাবটি এই প্রেক্ষাপটে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পার্লামেন্টে যে গণহত্যার স্বীকৃতি আসছে, সেই গণহত্যার কারিগরদের বাংলাদেশেই পুনর্বাসন করা হয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। রিসেট বাটনের যে রাজনীতি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো ৭১-এর বাংলাদেশকে মুছে দিয়ে ৭১ পূর্ব বাংলাদেশে ফেরত যাওয়া, যেখানে জামায়াত রাজাকারদের রাজনৈতিক অধিকার আছে, মুক্তিযুদ্ধের চেতনা নেই বলে কিছু নেই, যেখানে গণহত্যা হয়েছে বিতর্কের বিষয়, শহীদরা হয়েছে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। এমন বাংলাদেশ নির্মাণের প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি সাংস্কৃতিক এবং আদর্শিক প্রকল্প যা বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে। খোদ পাকিস্তান সেনাবাহিনীর দলিলপত্র এবং আন্তর্জাতিক জার্নালগুলো গণহত্যার ভয়াবহতার সাক্ষী। কিন্তু আজ একদল তথাকথিত বুদ্ধিজীবী জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী সেই রক্তস্নাত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, মুক্তিযুদ্ধের অর্জনকে লঘু করা এবং শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে ফেলা। ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসযজ্ঞ এবং জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত সেই ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। এমনকি এই জাতীয় সংসদের এখনকার যিনি স্পিকার, সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছিলেন, আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় না এই দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। আর উনি সেই সংসদের স্পিকার যেখানে একজন রাজাকার, যুদ্ধাপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য। আরেকটি স্বাধীনতা দিবস আপনি উদযাপন করছেন, অথচ গত বছরও যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতায়, তখন তারা দেশে স্বাধীনতার মুরাল, ভাস্কর্য সব বেরহমের মতো ভেঙেছে। মুক্তিযোদ্ধাদের যত্রতত্র মব সৃষ্টি করে আক্রমণ করেছে। আর সকল জুলাই সন্ত্রাসীদের আক্রোশের কেন্দ্রে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুদিকাগার বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ বারবার ভাঙা হয়েছে। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সত্যি বুকে হাত রেখে বলুন তো, বাংলাদেশের স্বাধীনতা দিবস ভয়হীন, ভীতিহীন ভাবে পালন করতে পারছেন? আপনার কি আসলেই মনে হচ্ছে যে আমরা পাকিস্তানিদের পরাজিত করে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি? এখনো কথায় কথায় স্বাধীনতার ইতিহাস ধরে টান দিচ্ছে পরাজিতরা। এখনো দেশের প্রধানমন্ত্রী মনে করেন যে ২৫শে মার্চের কালরাত্রির ইতিহাস সঠিকভাবে নাকি লেখা হয়নি। দুঃখের বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ৭১ সালে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাব এসেছে বাংলাদেশের পাকিস্তানিদের হাতে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। এমনকি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের কথাও আসছে। কিন্তু হায়, দেশের ভেতর এখন এই রাজাকার স্বাধীনতা বিরোধীরা কেবল গণহত্যাকে স্বীকার করে না তা নয়, তারা একে বিকৃত করে। পাকিস্তানিদের হাতে ধর্ষণের শিকার হওয়া বাঙালি নারীকে নিয়ে কুৎসা গায়, আর দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রিসেট বাটন টিপে ১৯৭১-কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করতে চায়। এই তো স্বাধীনতা দিবস, এই তো স্বাধীন বাংলাদেশ ২০২৬। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন ২০০৮ সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিতভাবেই একটা তালিকা নিয়ে এগুচ্ছেন। সবসময় আমি যেটা বলেছি, তারেক রহমানকে ২০০৭ সালের মার্চে গ্রেফতার করবার পর ২০০৮-এর সেপ্টেম্বর পর্যন্ত সেনা হেফাজতে রেখে যেই সেনা কর্মকর্তারা অমানসিক নির্যাতন চালিয়েছিলেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিলেন, তারা কারা,
কারা তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়মিত জিজ্ঞাসাবাদ কক্ষে অপমান করতেন, ভয়ভীতি প্রদর্শন করতেন, হুমকি দিতেন, এবং কারাই বা তার মার সাবজেল পর্যন্ত গিয়ে তারেক রহমানকে যে আটকে রাখা হয়েছে এবং কিছুতেই তাকে ছাড়া হবে না। আরেক জেলে আছেন আরাফাত রহমান কোকো। এই দুই পুত্রের কারাবাসের বিষয়টা নিয়ে একরকমের ব্ল্যাকমেইলের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন এবং কিছুতেই কারা খালেদা জিয়ার বারবার এক রকমের নির্বাচনে যোগ না দেওয়ার জেদ, দর কষাকষি, নানা রকম আলাপ আলোচনা, অনুরোধ সত্ত্বেও তারেক রহমানকে কিছুতেই বিদেশ যেতে দিতে রাজি হচ্ছিলেন না। ভয়াবহভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও একমাত্র তারেক রহমান জানেন কারা তাকে প্রতিনিয়ত প্রতিদিন ওই কক্ষের ভেতরে বন্দি দশায় অপমান করে যাচ্ছিল এবং ভয় ভীতি প্রদর্শন করে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। কাজেই তারেক রহমানের কাছে একটা তালিকা থাকবে, সেটা খুব স্বাভাবিক। মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে যে গ্রেফতারটা হয়েছে 5 দিন আগে, তাতেই স্পষ্ট হয়েছে তারেক রহমান একে গ্রেফতার করেছেন 1/11 বিষয়টির এক রকমের প্রতিশোধ নিতে, প্রতিকার করতে, সুস্পষ্ট বার্তা দিতে যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন করে রাজনৈতিক সংস্কারের যে প্রক্রিয়া 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল, সেটা একটা অনৈতিক পদ্ধতি ছিল এবং এর বিচার হওয়া দরকার। আবারও গতকাল গভীর রাতে আরেক সাবেক 3 তারকা জেনারেলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি। গোয়েন্দা পুলিশ সেখানেও যখন মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং খুব সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু বারিধারা ডিওএইচএস এর সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে বহাল তবিয়তে তার বাড়িতেই পাওয়া গিয়েছিল। কিন্তু এই মামুন খালেদকে গ্রেফতার করতে যখন ডিবি পুলিশ অভিযান চালালো, তখন তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি এই যে 1/11 সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তারা এরই মধ্যে, কারণ তারা তো জানেন কে কে জড়িত ছিলেন তারেক রহমানকে নির্যাতনে, কে কে কি কি কাজে জড়িত ছিলেন, তারা এরই মধ্যে গা ঢাকা দিতে শুরু করেছেন, যে কারণে এই সাবেক ডিজিএফআই মহাপরিচালককে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে তার বাড়িতে বুধবার গভীর রাতে গিয়ে খুঁজে পাওয়া যায় না। তাকে গ্রেফতার করতে হয় পুলিশের মিরপুর এলাকা থেকে। সম্ভবত তালিকা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, সেটা বুঝে এরই মধ্যে 1/11 সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তারা গা ঢাকা দেওয়া শুরু করেছেন। এই শেখ মামুন খালেদ তিনি সে সময় ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করছিলেন। পরে শেখ হাসিনার আমলে এসে বছর দেড়েকের মতো তিনি 2011 থেকে 13 পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে কাজ করেন বটে, কিন্তু এই 2007-এর 1/11 সরকারের সময় তিনি ছিলেন মাসুদ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে রিমান্ডে কি মুখ খুলতে শুরু করেছেন নাকি তারেক রহমানের তালিকা অনুযায়ী গ্রেফতার হচ্ছে? এই দুটো বিষয়েই সন্দেহ করা যায়। মানে মাসুদ উদ্দিন চৌধুরী কি এর নাম বলেছেন, নাকি তারেক রহমানের তালিকাতে বরাবরই এই মামুন খালেদ ছিলেন? তারেক রহমানের কাছে সুস্পষ্ট তালিকা থাকবার কথা, কারণ এই মামুন খালেদ ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করছিলেন 2007-এর 1/11 পুরো সময়টাতেই, এবং তারপর ফজলুল বাড়ি আরেকজন যে সেনা কর্মকর্তার নাম আমরা প্রত্যেকে 1/11 সম্পর্কে যত লেখা বেরিয়েছে বা সে সময় যারা আমরা পর্যবেক্ষণ করছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে 1/11 ঘটনা প্রবাহ, আমি তখন সাংবাদিকতায় ছিলাম, বিবিসি বাংলায় কাজ করছিলাম, চৌধুরী ফজলুল বাড়ি একেবারে মুখে মুখে প্রচারিত একটি নাম ছিল। সেই ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বাড়ি সে সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির দায়িত্ব পালন করছিলেন এবং তাকে তিনি ডিজিএফআই এর মহাপরিচালক পদেও গিয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়। তো সেই চৌধুরী ফজলুল বাড়িকে যখন 2008-এর শুরুর দিকে ওয়াশিংটনে একটা সেফ এক্সিট দেয় তখনকার 1/11 সরকার, তখন সেই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব পালন করতে আসেন এই ডিজিএফআই এর পরিচালক চৌধুরী মামুন খালেদ। কাজেই এই যে শেখ মামুন খালেদ
যাকে গ্রেফতার করানো হলো এবং যার বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে সেটা গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যমকে গ্রেফতারের দিন বলতে পারলো না, যেমনটা মাসুদ উদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও বলতে পারেনি। সেই শেখ মামুন খালেদও অত্যন্ত প্রভাবশালী একজন সেনা কর্মকর্তা ছিলেন। 2008-এর পর যখন চৌধুরী ফজলুল বাড়ি ডিজিএফআই থেকে চলে গেছেন, তখনও কিন্তু ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাসুদ উদ্দিনের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার আমিন তখন নিয়মিত খালেদা জিয়ার সাব জেলে যাচ্ছেন এবং একরকমের দর কষাকষি করছেন এবং প্রায়শই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলামে তার বিস্তারিত বর্ণনা আছে। সেখানে বলা আছে খালেদা জিয়ার সঙ্গে তার যখন নাইকো মামলার হাজিরায় দেখা হতো আদালতে, খালেদা জিয়া তখন বলতেন যে এই ডিজিএফআই এর কর্মকর্তারা নিয়মিত তাকে বিরক্ত করতে আসেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন দুই ছেলের মুক্তি, মানে দুই ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তে একমত না হলে সেনা কর্মকর্তারা তিনি কিছুতেই বিএনপিকে নিয়ে 2008-এর শেষের নির্বাচনে যেতে রাজি হবেন না। এই দর কষাকষির মধ্যে এই ডিজিএফআই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলো সাজায় এবং এসব দিয়ে তার উপর এক রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করে যে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে, কিন্তু তারেক রহমানকে আটক থাকতেই হবে এবং খালেদা জিয়াকে রাজি হয়ে যেতে হবে নির্বাচনে, না হলে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে হবে। খালেদা জিয়া সে সময় পুত্রের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার বিষয়ে একেবারে রোখা এবং একেবারেই অনড় অবস্থান নেন। মওদুদ আহমেদের বইয়ে তার সুস্পষ্ট বর্ণনা আছে। সে সময়কার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যায় তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে ছেলের যা অবস্থা হাসপাতালে দেখে বেরিয়ে তাকে এক্ষুনি বিদেশ না পাঠালে তিনি বাঁচবেন না, তিনি সুস্থ হবেন না, তিনি হাঁটতে পারবেন না, মানে তারেক রহমান। এবং তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন প্রয়োজনে তারেক রহমান আর আপাতত রাজনীতি করবেন না, তবু যেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে অবশেষে 2008-এর সেপ্টেম্বরে জামিন নিয়ে তারেক রহমান বিদেশ যেতে পারেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে। এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। এবং সে কারণেই তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরার আগে লন্ডন থেকে অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন 1/11 সরকার একটা অনৈতিক সরকার, অসৎ উদ্দেশ্যে এসেছিল। বাংলাদেশের যে রাজনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল দোষ ত্রুটির মধ্য দিয়ে, সেই রাজনীতির ভিত্তি নষ্ট করে দিতে, বিরাজনীতিকরণের পথে নিতে এবং রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করতে 1/11 ঘটানো হয়েছিল। এবং তিনি তখনও বলেছেন যে এরপর আমরা দেখেছি সেই ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারই ধারাবাহিকতা চলেছে। মানে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার মায়ের ভুক্তভোগী হওয়ার বিষয়টিকে যেমন 1/11 সুস্পষ্ট ধারাবাহিকতা মনে করেন, এই যে 17 বছর তিনি দেশে আসতে পারেন নাই, সেটা কোন মুচলেকার জন্য এবং কারা বাধাগ্রস্ত করেছে। কারণ এই ব্যক্তিরা, সেই 1/11 সময়ের ব্যক্তিরা তখনও সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন স্তরে পদে বহাল তবিয়তে থেকেছে। কাজেই তিনি জানতেন কারা 1/11 ধারাবাহিকতা রক্ষা করে আওয়ামী লীগ আমলেও বাধাগ্রস্ত করে গেছে এবং সেই চর্চা, নির্যাতনের চর্চাও অব্যাহত রেখেছে। তারেক রহমান তাই সুস্পষ্টভাবে যখন তার দেশে ফেরার ব্যবস্থা করেছেন এবার, তখন তিনি এই 1/11 প্রতিকার করবেন। 1/11 সময়ে যারা গায়ে হাত তুলেছেন, যারা তার মাকে হুমকির সম্মুখীন করেছেন, তাদের পরিবারকে 17 বছরের বেশি ধরে বিচ্ছিন্ন রেখেছেন। আরাফাত রহমান কোকো এক দেশে থেকেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান এক দেশে নির্বাসনে থেকেছেন। আর মা খালেদা জিয়া
এই বাংলাদেশে বসে ক্রমাগতভাবে আদালত, কারাগার, মামলা মোকদ্দমা সামলেছেন, ছেলেদেরকে দেশে ফেরত আনতে পারেন না। এই বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্য মানে 17 বছর অপেক্ষা করতে হয়েছে। এই পুরো বিষয়গুলোর প্রতিকার করতে এই ব্যক্তিদের সুস্পষ্ট বার্তা দেওয়া, যারা বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া সরকারের সঙ্গে, বিএনপির রাজনীতির সঙ্গে, তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তারেক রহমান সেটা জানেন, কারণ মইনুল আহমেদ তাদের নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। 12-13 জনকে সুপারসিড করে নিয়োগ করা হয়েছিল। মাসুদ উদ্দিন চৌধুরী তার মামার ভাইরা ভাই ছিলেন। এই শেখ মামুন খালেদ, যাকে কিনা গ্রেফতার করালেন তারেক রহমান, এখন সেই শেখ মামুন খালেদকে ডিজিএফআই এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বস্ত জন জেনে খালেদা জিয়ার আমলে। তাই এখন যারা দেশে আছেন এবং 1/11 সরকারের সময় নানা ভূমিকা রেখেছেন, নিশ্চিতভাবেই তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, দেশ ছাড়বার চেষ্টাও হয়তো করবেন। তবে দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই শেখ মামুন খালেদের ওপরেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। নানা আমলে এদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্যে মামলা মোকদ্দমাও নিশ্চিতভাবেই দেওয়া আছে। কাজেই যারা এখনো দেশে আছেন, এর আগেই সেফ এক্সিটের ব্যবস্থা করেন নাই, মাসুদ উদ্দিন চৌধুরীর মতো আত্মবিশ্বাস নিয়ে দেশে ছিলেন যে কেউ তার কিছু করতে পারবেন না, তারা নিশ্চিতভাবেই ভয়ে আছেন। তারেক রহমান, খালেদা জিয়া কখনো নাম উল্লেখ করে বলেন নাই কারা তাদের ওপর এই নির্যাতনের পুরো চক্রটি চালিয়েছিল। কিন্তু খালেদা জিয়া 2016 সালে যখন মাহফুজ আনাম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসলেন যে ডিজিএফআই এর দেওয়া তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কের খবর তিনি কোনো যাচাই বাছাই না করেই 1/11 সময় যে ডেইলি স্টারে ছাপিয়ে গেছেন, সেটা ভালো সাংবাদিকতা হয়নি। এবং তারপর যখন শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, 2016 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই মাহফুজ আনামরা ডিজিএফআই কে সহায়তা করবার মাধ্যমে এবং ওসব খবর ছাপিয়ে তার এবং বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পথ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে -2 বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন খালেদা জিয়া এক অনুষ্ঠানে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে উনি যদি সত্যি সেটা মনে করেন, তাহলে কেন এখনো জেনারেল মাসুদ, তখনকার একেবারে শুরুর দিককার 2007-এর 1/11 সরকারের শুরুর দিককার ডিজিএফআই প্রধান রুমি এবং দুদকের প্রধান হাসান মাসুদ চৌধুরীকে গ্রেফতার করে দেখাচ্ছেন না। এই 3টি নাম ছাড়া আর কোনো নাম কখনো অবশ্য উল্লেখ করতে দেখা যায়নি খালেদা জিয়াকে। তারেক রহমানের মুখ থেকেও আমরা কখনো শুনিনি। তবে তারেক রহমান সুনির্দিষ্টভাবে তালিকা নিয়ে নেমেছেন। ইকবাল করিম ভুইয়া সহ অনেক শীর্ষ সেনা কর্মকর্তা 1/11 সময়কার, যারা তখনও বহাল তবিয়তে ছিলেন, এখনো দেশে বহাল তবিয়তে আছেন, তাদের যে হৃৎকম্প শুরু হয়েছে সেটা বলাই বাহুল্য।